মজনু ভাই, আমি আপনারে ভালোবাসি। নদীর ঘাটে নৌকো ভিড়িয়ে খুঁটিটা গেড়ে সবে মজনু দড়িটা পাশের হিজল গাছের সাথে শক্ত করে বেঁধে নিয়েছিল। পারুলের কথা শুনে থমকে দাঁড়ালো, চোখ মুখ কুঁচকে ওর দিকে ঘুরে জিজ্ঞেস করলো, কি কইলি তুই? কেন, হুনেন নাই? বয়রা হইয়া গেছেন নাকি? কানাইসা বাড়াইয়া একটা থাবড়া দিব, তাহলেই বয়রা তুই হবি। সাথে এসব ভালোবাসার ভূত এমনি মাথা থাইক্কা যায় বগা। যা স্কুলে যা, ফাইজলামি পাইছস। কুত্তার মতন এমন খেউকাইবেন না তো। কত সুন্দর কইরা ভালোবাসার কথা কইলাম আর উনি আমারে ধমকাইতাছেন। ওই, তোর বয়স কত? ভালোবাসার কি বুঝোস তুই? এই তো 14 বছর চলতেছে। আমি গ্রামের স্কুলের 9 ক্লাসে পড়ি। 9 ক্লাস মানে কত বড় আপনি জানেন? আপনি জানবেন কি কইরা? আপনি তো হাই স্কুলে পড়েন নাই। একেবারে 9 ক্লাসে পইরা যেই ভাব দেখতাছি, মনে হইতাছে আয়ে বিয়ে খালে পাস কইরা ফেলাইছে। 9 ক্লাসে পইরাই এই অবস্থা। পাও তো মনে হয় মাটিতে পড়ে না। আর আয়ে বিয়ে খালে পাস করলে তো পাও উঁচাই উঁচাই হাঁটতিস। আপনি কিন্তু আমায় অপমান কইতাছেন মজনু ভাই। সারা স্কুলের পোলারা আমার পিছনে ঘুরে, সেই আমি আপনারে ভালোবাসি দেখা এমনে অপমান করতে পারেন না। তা জানা, তোর ওই সারা স্কুলের পোলাগো থেকে একটা পছন্দ কইরা নে। আমার সাথে মস্করা করিস না, আমার মেলা কাম আছে। তোর সাথে পিরিতির পেঁচাল পড়ানোর সময় নাই। পারুল মুখটাকে গোমরা করে মজনুর সামনে এসে খপ করে ওর হাত দুটো ধরে বলল, এমন করেন কেন মজনু ভাই? আমারে ভালোবাসলে কি হয়? মজনু এক ঝটকায় ওর হাত ছাড়িয়ে নিয়ে কঠিন গলায় বলল, দেখ, পোলা পাইনের মতন করিস না। যা কইছি তা কর। স্কুলের দেরি হইয়া যাইতেছে, স্কুলে যা। আমি তোর কত বড় তোর ধারণা আছে? সামনের কার্তিক মাসে 29 বছর হইব। তোর মতন পিচ্ছির লগে পীড়িত করলে আমার পেট চলবে না। তাই ভালো চাইলে ভাগ, নয়তো তোর বাপের ডাই বিচার দিমু। পারুল মুখ ভেঞ্চি কেটে মজনুর মতন অনুকরণ করে বলল, ভালো চাইলে ভাগ, নয়তো তোর বাপের ডাই বিচার দিমু। তারপর হাতের বুড়ো আঙুল উঁচু করে বলল, কচু করবেন। মুখটাকে আবারও বাঁকা বাঁকা করে মজনুকে বেশ কয়েকটা ভেঙচি কাটলো। তারপর উল্টো দিকে রওনা দিল। মজনু মুচকি হেসে নদীর পাড়ে নেমে হাত পা ধুতে লাগলো। গরিবের আবার ভালোবাসা। যেখানে পেট চলে না, সেখানে এসব পীড়িতের আলাপ করা মজনুর কাছে নিতান্তই হাস্যকর। পারুল বড় রাস্তায় উঠে পিছনে তাকালো। মজনুকে পানিতে নেমে হাত মুখ ধুতে দেখে তার মনে শয়তানি বুদ্ধি হানা দিল। দৌড়ে এসে পিছন থেকে মজনুকে দিল এক ধাক্কা। বেচারা উপুড় হয়ে পড়ে পুরো ভিজে গেল। পারুল যেরকম করে দৌড়ে এসেছিল সেরকম করেই দৌড়ে বড় রাস্তায় উঠে গেল। সেখানে দাঁড়িয়ে হাসতে লাগলো। মজনু ভেজা কাপড়ে দাঁড়িয়ে দাঁত কিরমির করে চেঁচিয়ে বলল, পারুল রে, তুই বেশি বাইরে গেছিস। তোর কপালে শনি আছে। আজকেই তোর বাপের কাছে গিয়ে কইতাছি। পারুল হাসতে হাসতে জিহ্বা কেটে মজনুকে ভেঙচি কেটে স্কুলের রাস্তায় ভোঁ করে দৌড় দিল। মজনু ভেজা কাপড় নিয়ে বাড়ির দিকে রওনা দিল। হিজল গাছের থেকে দড়ি ছুটিয়ে বইটা হাতে নিয়ে নৌকা ঠেলে দিতেই পাড়ার মুকুল দূর থেকে চেঁচিয়ে বলল, মাঝি ভাই, ও মাঝি ভাই, খাড়াও, আমারে লইয়া যাও। মজনু নৌকা থামিয়ে দিল। মুকুল নৌকায় উঠে হাঁপ ছাড়লো। মজনুকে ভেজা কাপড়ে দেখে জিজ্ঞেস করলো, মাঝি ভাই, তুমি এমন কইরা ভিজলা কেমনে? আর কইস না, ওই যে হাসেম চাচার ছোট মাইয়া আছে না পারুল, হেই পারুলে শয়তানি কইরা ধাক্কা দিয়া নদীতে ফালাই দিছে। তা গেছিলি কই? ওই তো গাঁয়ের গঞ্জে পুপাড়ার মাতব্বরের খেতে কাম আছে, এই কাম দেখতে গেছিলাম। ওপরবেলা বাঁচাইলে পরশু থেকে কাম শুরু করব। মজনু বইটা বাইতে বাইতে মুকুলের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। তারপর নিজে বলল, আমিও ভাবছিলাম গঞ্জে যামু। এই সময় তত খেয়াপার করতে হয় না, সেই পাকে গঞ্জে থেকে ঘুরে আইতে চাইছিলাম। কিন্তু ওই বিচ্ছু মাইয়া ভিজাই দিয়া ভেজাল করলো। এখন আবার বাড়িতে গিয়া লুঙ্গি শার্ট পাল্টাইয়া আইতে হইব। তা তোর বউ কেমন আছে মুকুল? শুনছিলাম বউ নাকি পোয়াতি। এখন শরীর কেমন আছে ভাই? কোনো রকম, ঠিক মতন খাইতে পারে না। সংসার পোলাপাইন পালতে পালতে নিচের যত্নই নেয় না। ওই দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিচ্ছিলাম, ডাক্তার কইল ওর এখন কোনো কাম করতে দেওন যাইব না, শরীর নাকি বেশি ভালো না। কিন্তু গরিবের কি এসব মানলে চলে?
মা এক হাত পা অবশ্যইয়া বিছানা পইরাই রয়েছে, সব কিছু তো ওরেই সামলাইতে হইব। তারপরেও সাবধানে থাকতে কইস, এই সময় একটু সাবধানে থাকতে হয়। দুজনেই চুপ হয়ে গেল। মুকুল বয়সে মজনুর থেকে 2 বছরের ছোট, কিন্তু মুকুলের 2টো ছেলে মেয়ে আছে। তার বউয়ের আর একটা হবে, সে বিয়ে করেছে 22 বছর বয়সে। কিন্তু মজনুর এখনো বিয়ের ফুলই ফোটেনি। ওর মা বছর 3 আগে বিয়ের জন্য তোড়জোড় শুরু করেছিল, কিন্তু মজনু বিয়ে করবে না। নানা বাহানা দিয়েও তার মা তাকে বিয়েতে রাজি করাতে পারেনি, যার দরুন মজনুর মাকে দমে যেতে হয়েছে। মজনুর বাবা মারা গেল সেই 12 বছর থাকতে। নাম ছিল তার মইনুল শেখ, কিন্তু সবাই ডাকতো মনু মাঝি বলে। বংশ পরম্পরায় মাঝির হালটা মজনুকেই ধরতে হয়েছিল। ক্লাস 2 অবধি পড়েছিল, তারপর পড়াশোনা না করার ভূতে ধরেছিল, যার দরুন পড়াশোনাকে বিদায় জানাতে হয়েছে। 3 ভাই বোনের মধ্যে মজনু সবার বড়। তারপর একটা বোন, বোনের বিয়ে হয়েছে গাঁয়ে। জামাই ভালো না, যার জন্য 2 দিন পর পর তার বোন ভাইয়ের কাছে চলে আসে। ভাইটার বয়স 16 পেরুলো, নাম মহিউদ্দিন, সবাই ডাকে মহি বলে। ও পেটে থাকতেই বাবা মারা গেছে। পড়াশোনা করার সুযোগ পেলে মহি পড়াশোনা করেনি। ক্লাস 4-এ থাকতে স্যার একদিন জোড়া বেত দিয়ে মেরেছিল। সেই যে স্কুল থেকে ফিরলো, আর স্কুলে নিয়ে যেতে পারলো না। ভাইয়ের মারকেও সে স্কুলে যেতে রাজি হয়নি। সে আর পড়াশোনা করবেই না, সে দোকানে কাজ করে, তাও পড়ালেখা করবে না। কি আর করার, মজনু কাঠের কারখানায় কাজে দিয়ে দিল। ঘাটে নৌকা ভিড়িয়ে বাড়ির দিকে রওনা দিল মজনু। মুকুল চলেছে তার গন্তব্যে। বাড়ির উঠানের ওপর দিয়ে যেতে নিলেই বিনু চক্রবর্তী মশাই তাকে ডাক দিলেন। কে যায় উঠোন দিয়া? চাচা আমি। মজনু নাকি? হ চাচা। যাও কই? এই বাড়িতে। একটু এদিকে আয়, শুই না যা। যে চাচা কন? বড় মাইয়ারে আনতে যামু আগামু পরশু। সকাল সকাল তৈরি থাকিস, দূরও তো কম না, সকাল সকাল রওনা দিমু। আচ্ছা চাচা। কে কে যাইবেন? চাচি যাইব? না, হের বাতের ব্যথা বাড়ছে, আমি একলাই যামু। সামনে পূজা আইতাছে, ব্যবসা মন্দা গেল বইলা বড় মাইয়া ডারে আনতেও পারলাম না। ছোট মাইয়া কয়দিন নিচে থাইকা বেড়াইয়া গেল, তাই ভাবলাম এই পুজোয় বড় মাইয়া ডারে নিয়ে আসি, কয়দিন বেড়াই যাইব নে। আপনি কোনো চিন্তা করেন না, পরশুদিন আপনে আমারে বাড়ির উঠোনে পাইবেন। মনে রাখিস, ভুলিস না কিন্তু। এই মজনু, কিছু ভুলে না। আজ যাই, আমার আবার গঞ্জে যাইতে হইব। ঘরে নুন চাল কিছুই নাই, কিছু কাঁচা তরকারি লাগবো। আজ গঞ্জে যাইতে না পারলে ঘরের সবাই না খাইয়া থাকতে হইব। বিনু চক্রবর্তীর গিন্নি সবাই এদিক দিয়ে ঘরে যেতে নিয়েছিল। মজনুকে উদ্দেশ্য করে বলল, ভেজা কাপড়ে কেন বাজান? মজনু তার দিকে তাকিয়ে তাকিয়ে মাথা চুলকে বোকা ভঙ্গিতে বলল, চাচি শরীরটা কেমন আপনার? আছি বাজান, ওপরওয়ালার কৃপায় ভালোই। তুমি এখনো ভিজা কাপড়ে রইছো কেন? যাও গিয়া জলদি শরীর মুইচা শুকনা কাপড় পরো, নয়তো অসুখ করবো তো। তোমার অসুখ করলে খেয়া পারাপার করবো কেডা? তুমি অসুস্থ হইলে তো গ্রামের বেপাক মানুষেরে অসুস্থ হইয়া যাইব। ওপরওয়ালার আপনাকে দোয়ার লগে আমার কিচ্ছু হইবে না চাচি। আচ্ছা তাহলে আমি যাই। মজনু বাড়ির পথ ধরল। চক্রবর্তী মশাইয়ের 2 মেয়ে, কোনো ছেলে নেই, তাই চক্রবর্তীর গিন্নি মজনুকে ভীষণ স্নেহ করে। শুধু চক্রবর্তী গিন্নি নয়, এই গাঁয়ের সব মানুষই মজনুকে পছন্দ করে। সাদাসিধে সরল মনের এই মজনু সবার বিপদে আগে ছুটে আসে। সাহায্য করতে পারলেই মজনুর শান্তি। সব সখীরে পার করিতে নিব আনায় আনা। গান গাইতে গাইতে পথ চলেছে সে। গলার গামছাটা এদিক সেদিক ঝুলিয়ে মনের সুখে গান গাইছে। বাড়ির সামনে গিয়ে চেঁচাতে চেঁচাতে ভেতরে ঢুকলো মজনু। এটা তার ছোট্টবেলার অভ্যাস। ও মা, মা গো, দুগা ভাত দাও, খাইয়া গঞ্জে যামু। কুসুম, ওই কুসুম, দেখো দেখি কাণ্ড, এই ভর সন্ধ্যাবেলা মাইয়াটা গেল কই? দিনকাল কি ভালা এখন, পড়ালেখা নাই, কাম নাই, সারাদিন ভোঁ ভোঁ কইরে ঘুরে। এত বড় ডাঙর মাইয়া কইলে হুনে না? ওরে আমি কই খুঁজি? রমেলা বানু নিজের ধিরিঙ্গি মেয়ের ওপর বেশ বিরক্ত। সারাদিন টোটো করে এপাড়া ওপাড়া ঘোরে, বকলে মারলেও কোনো কাজ হয় না। ঘুরে ফিরে যেই লাও সেই কদু। হ্যারিকেন নিয়ে বের হলেন কুসুমকে খুঁজতে।
কুসুম 12 বছরের প্রাণোচ্ছল মেয়ে, সবে ক্লাস 7-এ উঠেছে, কিন্তু তার চাল চলন উড়নচণ্ডীর মতন। কোন গাছে পেয়ারা পেকেছে, কোন ঝোপে ডুমুর গাছে ডুমুর পেকেছে, এসব নিয়ে সে ব্যস্ত। প্রায় সময় তাকে মায়ের হাতে উত্তম মধ্যম খেতে হয়, তাতেও যেন উড়নচণ্ডী ভাব যাওয়ার মতো না। মজনুদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আর একবার কুসুমকে ডাকলো, কুসুম, কুসুম রে, আজকাল তোর খবর আছে, তুই খালি বাড়িতে ঢুকিস। মজনুর মা জয়নব বেগম কুপি নিয়ে কাঁথা সেলাই করতে বসেছিল। অবসর সময়ে সে কাঁথা সেলাই করে 2-4 পয়সা আয় করে। অলস থাকতে তার একটুও ভালো লাগে না, সারাক্ষণ কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখেন। সবে 2টো ফোড়ন তুললেন, কানে কুসুমের মায়ের ডাক আসতেই তিনি ঘর থেকে হাঁপ ছেড়ে বললেন, কেডা, কুসুমের মা? হ্যাঁ বৌদি, আমি। কি হয়েছে? সন্ধ্যাবেলা হ্যারিকেন নিয়া কারে খুঁজতাছো? কুসুম রে, ও হ্যাঁ বাড়িতে যায় নাই? গেলে কি বৌদি, এই কালি সন্ধ্যাবেলা বাহির হই, মাইয়াটা বহুত জ্বালাই, সারাদিন টোটো করে। ওরে বিদায় করমু, এত যন্ত্রণার ভালো লাগে না। শ্বশুর বাড়ির ভাত পেটে পড়লে এমনি ভালো হইয়া যাইব, উঠতে বইতে জামাইয়ের ছেঁচা খাইব, এমনি সিধা হয়ে যাইব। ছি ছি কুসুমের মা, এসব কথা কইতে হয় না, ভালো কিছু চাইবা। আমাগো খাদিজারে দেখো, হুজুগের বসে তাড়াতাড়ি বিয়া কইতে চাইছিলাম, তাই তো বেশি দিন জামাইয়ের ভাত খাইবার পারে না, কয়দিন পর পর ফেরত আহে। আমিও তোমার মতো কত বকছি। আচ্ছা বৌদি, আহি, মাইয়াডারে কই যে খুঁজি আমি। বেশি রাত হইয়া গেলে নদীর পাড়ের শ্মশান ঘাটের ওই দিকে যাইতে ডর লাগে, গা কেমন ছমছম কইরা ওঠে। হুনো কুসুমের মা। জি কন, তুমি একবার হামেশগো বাড়ির দিক দিয়া ঘুরে আইও তো। মাঝে মাঝে কুসুম রে ওই বাড়ির ছোট মাইয়া পারুলের লগে দেখি, তুমি ওই দিকে আগে দেখাই আইতে পারো তো। আচ্ছা তাহলে ওই দিকেই যাই। কুসুমের মা হারিকেন নিয়ে হাসেম মিয়ার বাড়ির পথ ধরলেন। জয়নব বেগম মজনুর বোন খাদিজাকে ডেকে বলল, ও খাদিজা, দেখ দেহি কেরোসিনের বোতলে কেরোসিন আছে নি? কুপির তেল তো শেষ হওয়ার পথে, আজ কয়েকটা ফোড়ন তুইলে রাখতে চাইছিলাম। গান গাইতে গাইতে পথ চলেছে মজনু। সময় এখন রাত 9টারও বেশি। গ্রামে এই সময় পুরো নিস্তব্ধতা বিরাজ করে। আকাশে আর চাঁদ নেই, তবে ফকফকা আলো আছে, যাতে পথ চলতে তার অসুবিধা হচ্ছে না। তবে এতখানি পথ কারোর সাথে গল্প করতে করতে গেলে ভীষণ ভালো লাগে মজনুর। আজ এদিকের মানুষ পায়নি, তাই একাই আসতে হয়েছে। মজনু বেশ সাহসী ছেলে, ভয় ডর বলতে গেলে একদমই নেই। গান গাইতে গাইতে তার চোখ যায় ঘাটের দিকে। সেখানে চুল ছাড়া এক রমণীর অবয়ব দেখা যাচ্ছে, আঁচল তার মাটিতে ছেঁচড়াচ্ছে। অন্য কেউ হলে এতক্ষণে উল্টো দিকে দৌড়াতো, কিন্তু মজনু জোরে চেঁচিয়ে বলল, কেডা এইখানে? কেডাই এত রাতে চুল ছাড়াইয়া শ্মশান ঘাটে কি করেন? কথা কয় না কে? মজনুর গলার স্বর পেয়ে মেয়েটা সেখান থেকে সরল না, বরং থম মেরে দাঁড়িয়ে রইল। মজনু এগিয়ে গেল সেদিকে, কোমরে থাকা ছোট্ট টর্চ জ্বালিয়ে দ্রুত পায়ে এগোলো। পিছন থেকে এক হাতে মেয়েটাকে হ্যাঁচকা টানে সামনের দিকে ঘোরাতেই মজনু বিড়বিড় করে বলে উঠল, জোলেখা বউ, তুমি তুমি এইখানে কি করো? তাও আবার এত রাইতে? লাও বাড়ি লাও। জোলেখা মজনু থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, আমি বাড়িতে যাও না, আজই গলায় কলসি বাঁধাইয়া এই নদীতে ডুইবা মরুম। কি কও এসব? খবরদার এসব কথা মুখে আনবা না, এসব কথা মুখে আনলেও পাপ। লাও বাড়ি লাও। আমি যামু না, বাড়িতে গেলেই আমারে আবার শিকল দিয়া বাইন্ধা রাখবো। ওই শিকলের থেইকা ভালো আমি নদীতে ডুইবা মইরা যাই। অনেক কষ্ট হয় ভাই আমার, হাত দুইটা লাল টুকটুকে হইয়া যায়, মনে হয় কেউ শ্বাস আটকায় রাখছে। জোলেখার কথায় মজনু একটা দীর্ঘশ্বাস ফেলল। একসময় হাজার হাজার তাগড়া জোয়ান ছেলেকে নিজের রূপে মুগ্ধ করা মেয়ে জোলেখা আজ পাগল। তাকে দিনের বেলা শেকল দিয়ে আটকে রাখতে হয়, নয়তো প্রচুর পাগলামি করে। মানুষের জীবনের কোনো ভরসা নেই, ভাসমান নৌকার মতন কোন ঘাট থেকে কোন ঘাটে ফেরে কেউ বলতে পারে না। মজনু আশ্বাসের সুরে জোলেখাকে বলল, কেউ তোমারে শিকল দিয়ে আটকায় রাখবো না, আমি চাচারে কইয়া দিমু, তুমি আমার লগে বাড়িতে লও। না না না, আমি যামু না, আমি মরমু, গলায় কলসি দিয়া মরমু। এসব কথা কয় না জোলেখাবু,
আমি তোমারে কথা দিতাছি, কেউ তোমারে শিকল দিয়া আটকাইব না, তুমি আমার লগে লও। জুলেখা আশ্বস্ত চোখে মজনুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, সত্যি কথা ভাই? হ, সত্যি কথা। আচ্ছা, তাহলে যামু। মজনু জুলেখাকে নিয়ে তার বাড়ির পথ ধরল। মাঝে কেটে গেল আরও একদিন। আজ সূর্যের বড় তেজ, প্রখর রোদ উঠেছে, একেবারে কাঠফাটা রোদ যাকে বলে। রহমত আলীকে পার করে দিয়ে তার বাজার সদাই নিয়ে তাকে বাড়ি অবধি পৌঁছে দিতে যাচ্ছে মজনু। সকালে বিনু চক্রবর্তী মশাইয়ের বড় মেয়ে নিয়ে আসার পর থেকে শরীরটা তত ভালো লাগছে না তার, নয়তো অন্য সময়ে কথা বলতে বলতে পথ চলতো। এখন যে কথা বলছে না তা নয়, রহমত আলী যা যা প্রশ্ন করছে তার উত্তর দিচ্ছে। মজনুকে চুপ থাকতে দেখে রহমত আলী জিজ্ঞেস করলো, কি মজনু, আজ যে এত চুপচাপ কেন? এমনি চাচা, শরীরটা ভাল লাগতেছে না। সকালে চক্রবর্তী কাকার বড় মাইয়া ডারে আনতে গেছিলাম, এই জায়গার থেকে আহার পর থেকে শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করতেছে। বেশি খারাপ লাগছে? না চাচা, তডা না, চাউলের দাম তো হর হর কইরে বাড়তাছে। আগের থেকে কতগুলি টাকা বেশি বাড়ছে। এবারে আমন ধানের ফলনও নাই, কে জানে সামনে কি হইব। এমন হইলে তো না খাইয়া মরতে হইব। আমন ধান বুননোর আগেই তো জোয়ারের পানি আইয়া পড়ল, যে কয়টা ধান খেইতা হইছে তা চাউলের বেশি পদের না। রহমত আলীর কথা শুনে তাচ্ছিলের হাসি হাসল মজনু। গোলা ভর্তি ধান থাকা সত্ত্বেও তার চিন্তা কেমনে কি হবে, না খেয়ে মরতে হবে। এসব কথা শুনলে মজনুর পিত্তি জ্বলে যায়, সাথে হাসিও পায়। তাদের এত এত চাল মজুদ থাকতেও তারা এসব নিছক চিন্তা ভাবনা করে। আর মজনুর মতন হাজার মানুষ দিন আনে দিন খায়, তবুও নেই কোনো অভিযোগ। কি মজনু, কই হারালি? যে চাচা কন, খাদেজা কি তেগো বাড়িতে নাকি জামাইয়ের বাড়ি? মজনুর তেল চকচকে ললাট কুঞ্চিত হয়ে গেল বিরক্তিতে। অন্যের পারিবারিক বিষয় নিয়ে মজনু নাক গলাতে পছন্দ করে না, আর তার পরিবারের বিষয় নিয়ে কেউ নাক গোলাক সেটাও পছন্দ নয়। এর জন্য রহমত মিয়াকে তার একটু বেশি পছন্দ নয়। সব সময় অন্যের পারিবারিক বিষয় নিয়ে মাতব্বরি করে, কিন্তু মাতব্বরকে মুখের ওপর কিছু বলতেও পারবে না, তাহলে গ্রাম ছাড়া করবে তাকে। মুখে বিরক্তির আওয়াজ থাকলেও সেটা রহমত মিয়াকে বুঝতে না দিয়ে কিছুটা রুক্ষ স্বরেই বলল, এই হানি চাচা, এবার জামাই নিতে আইলেও ওরে পাঠামো না। কেমন কথা কও মিয়া? মাইয়া মানুষ কি সারা জীবন ভাইয়ের ঘাড়ে বৈশা বৈশা খাইব নাকি? জামাইয়ের সংসার করব না? যেই পুরুষ নিজের পুরুষত্ব দেখাইতে বউয়ের গায়ে কথায় কথায় হাত তোলে, তার কাছে আমার বইন রে আর পাঠামো না। নয়তো কবে জানি সীমা দিদির মতন আমার বইন রেও গলায় দড়ি দেয়। আরে দূর, হুদাই তুমি ডরাইছো, এইসব কিছুই না। মাইয়া মানুষ, স্বামীর ঘর করব, বাচ্চা পালবো, সংসার করব, স্বামী মনক্ষুণ্ণ হইলে দু চার ঘা দিব, আবার স্বামী আদর করব। এসব নিয়ে জিদ করলে চলে? মজনু মুখে কিছু না বলেও মনের ভিতর অটল রইল। এবার খাদিজা জামাই এলে তার হাতে বোনকে তুলে দেবে না, দরকার পড়লে সারা জীবন বোনকে সেই দেখভাল করবে, তবুও মানুষরূপী জানোয়ারের কাছে আর পাঠাবে না। কথায় কথায় খাদিজার গায়ে হাত তোলে, ঠিক মতন খাবার জামা কাপড় কিচ্ছু দেয় না, সাথে বাচ্চা মেয়েটার ভরণ পোষণও না। রহমত আলীর বাড়ির উঠানে এসে পড়েছে তারা। ঘরের দরজায় বাজায় সদায় রেখে পাশে বসে পড়ল মজনু। গামছা দিয়ে মুখ মুছে নিল, বড্ড তেষ্টা পেয়েছে তার। এক ঢোক গিলে রহমত আলীকে বলল, চাচা এক গ্লাস পানি দিয়েন, গলাটা শুকাই গেছে। রহমত আলী তার গিন্নির উদ্দেশ্যে হাঁক চালেন। কই গো রহিমের মা, এদিকে একটু আহো, বাজার গুলান ঘরে নাও, আর মজনুরে এক গ্লাস পানি দিও। রহমত আলীর গিন্নি ঘোমটা টানতে টানতে বাইরে বেরিয়ে এলেন। মজনুকে দেখে জিজ্ঞেস করলেন, কেমন আছো মজনু? এই তো চাচি ভালা, আপনি কেমন আছেন? ভালাই। বাজার গুলান দাও, আর তুমি একটু বহো, আমি পানি লইয়া আইতাছি। আচ্ছা চাচি। আর এই লন বাজার। রহিমের মা বাজার নিয়ে ভিতরে ঢুকে গেল। কিছু সময় পর এক গ্লাস পানি আর ছোট্ট পিরিচে কতগুলো বাতাসা কদমা নিয়ে এসে হাজির হলো। পিরিচের খাবারগুলো দেখে মজনু অসন্তুষ্ট হয়ে বলল, এসব আবার কি চাচি? এক গ্লাস পানি দিলেই তো হয়, লগে আবার এডি দিতে হয়? এত দূর থেকে আইসো, হুদাই পানি কি দিতে পারি? এখন কথা না কইয়া চুপচাপ খাও দেহি। আনছেন যখন তাহলে তো খাইতেই হয়।
হাসেম মিয়াদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কারোর ডাকে থমকে গেল মজনু। ও মজনু ভাই গো, একটু খাড়ান। মজনু পিছনে তাকিয়ে দেখলো পারুল দৌড়াতে দৌড়াতে ওর দিকে আসছে। ওর সামনে এসে হাঁটুতে 2 হাত রেখে হাঁপাতে লাগলো। মজনুর দিকে তাকিয়ে বলল, আপনে মানুষ নাকি রেলগাড়ি? আপনার পিছন পিছন দৌড়াইয়া হয়রান হইয়া গেলাম। পারুলকে দেখে মজনুর চেহারার রং বদলে গেল। কাট কাট গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? জলদি ক, আমার কাম আছে। আমার লগে এমন কথা কন কেন আপনি? সবার লগে তো দেখি কথা কনের সময় মধু ঝরে, আমার বেলায় কুত্তার মতন ঘেউ ঘেউ কইরা ওঠেন। একটু ভালো কইরা কথা কইলে কি হয়? জন্মের সময় কি আপনার মায় মুখে নিম পাতা বাইটা দিয়েছিল? পেঁচাল না পাইরা কি কবিতা ক, আমার দেরি হইয়া যাইতাছে। এই ভর সন্ধ্যাবেলায় আমার লগে তোরে কেউ দেখলে খারাপ ভাববো। যা বাড়িতে যা। আমার কথাটা তো শুনেন। কোনো কথা শুনুম না তোর, যা বাড়িতে যা। আইলেই খালি হেদাই দেওনের ধান্দা, আমার লগেই পারেন খালি। মজনু মনে মনে মিটমিট করে হাসলেও মুখে গম্ভীরতা চেয়ে রেখেছে। পিচ্ছি মেয়ে, সব কিছুতেই এখনো বাচ্চামি। পারুলকে তার খারাপ লাগে না। ওর সব কিছুই মজনুকে খুব করে কাছে টানে, কিন্তু সে জানে তার কাছে পারুলকে কখনোই ওর বাবা বিয়ে দেবে না। তাই এর থেকে দূরে দূরে থাকাই ভালো। পারুল সামনে এলেই মজনুর পৃথিবী ওলট পালট লাগে, তাই এর থেকে দূরে থাকাটাই মঙ্গলজনক বলে মনে করে সে। পারুল হাত নাড়িয়ে গাল ফুলিয়ে ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো করে কথা বলছে, কিন্তু মজনুর কানে সেগুলো কিছুই ঢুকছে না। এক ধ্যানে সে পারুলের দিকে তাকিয়ে আছে, যেন এক অজানা ঘোর তাকে গ্রাস করছে। খেয়া পাড়াপাড়ে যে তার দেরি হয়ে যাচ্ছে সেদিকে খেয়ালই নেই। এক বাজ খাই গলার হুঙ্কার শুনেই তার ঘোর কাটলো। কে জানি উঁচু গলায় বলে উঠল, কেডারে ওইখানে? কেডা কথা কয়? পারুল জিহ্বা কামড় দিয়ে বিড়বিড় করে বলল, খাইছে রে, আমারে দুলাল চাচাই মনে হয়। আমারে দেখলে তিলকে তাল বানাইয়া আব্বার কাছে বিচার দিব। আমি ভাগি মজনু ভাই, যেই কথা কইতে আইছিলাম তা পরে কমুনে। কথাগুলো বলেই পারুল আবার উল্টো দিকে দৌড় দিল। যে কথা বলতে এসেছিল তা আর বলা হলো না। মজনু একবার পারুলের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর আবার নিজের পথ ধরল। হাশেম মিয়া পানের বাটা থেকে একটা পান সাজিয়ে দুলাল ব্যাপারীর দিকে বাড়িয়ে দিলেন। দুলাল ব্যাপারী লাল টকটকা দাঁতে একটা হাসি দিয়ে পানটা তার থেকে নিলেন। হাশেম মিয়া তার গিন্নিকে ডেকে মুড়ি মিঠাই দিতে বলল। তারপর দুলাল ব্যাপারীর দিকে তাকিয়ে বলল, তা হুট কইরা আজ আমার এখানে কেন ব্যাপারী? ঘটনা কি? কেন মিয়া ভাই, আমি আইতে পারি না? না না, তা কই নাই। তুমি তো সচরাচর আমাগো বাড়িতে আহো না, তাই জিগাইলাম আর কি। তাছাড়া দুলাল ব্যাপারী যে কোনো কারণ ছাড়া কারোর বাড়িতে আসে না তা আমি জানি। দুলাল ব্যাপারী পান খাওয়ার দাঁতে বিচ্ছিরি এক হাসি দিয়ে বলল, তা আপনে ভুল কর নাই। তা কি কওনের লাইগা আইসো? জলদি জলদি কও ফেলাও। দুলাল ব্যাপারী হাঁসফাঁস করতে লাগলো। কি করে যা তার কথাটা শুরু করবে তা বুঝতে পারছে না। হাশেম মিয়াকে সে একটু ভয়ই পায়। যদি তার কথা শুনে তাকে বিশাল এক ধমক দেয় তাহলেই তো সর্বনাশ। এর মধ্যে হাশেম মিয়ার 11 বছরের ছেলেটা 1 প্লেট মুড়ি আর সাথে 2 টুকরা গুড় দিয়ে গেল। হাশেম মিয়া 1 মুঠো মুড়ি মুখে দিলেন, 1 টুকরো গুড়ের থেকে ছোট্ট করে একটু কামড় দিলেন। তারপর মুড়ি চাবাতে চাবাতে দুলালকে বলেন, নাও ব্যাপারী, মুড়ি গুড় খাও। আর কি কইবা তা জলদি কও। দুলাল ব্যাপারী বেশ সাহস জোগাড় করে বলল, পারুল মারি কি বিয়া দিবেন নাকি? হাশেম মিয়া কপাল কুঁচকে ব্যাপারীর দিকে তাকালো, তারপর মুখটা কিছুটা সংকুচিত করে বলল, কি কইলা? আবার কও তো। না মানে আমি কইতেছিলাম যে পারুল। পুরো কথাটা শেষ করার আগে হাশেম মিয়া তাকে হাত দিয়ে থামতে বললেন। ব্যাস ব্যাপারী, ব্যাস থামো। মাইয়ারে এখন বিয়ে দেওয়ানের ইচ্ছা নাই। পোলা অনেক ভালো, এমন পোলা আমাগো গ্রামেও পাইবেন না। পোলার বাপের বড়গঞ্জে বিশাল মুদির দোকান আছে। কয়দিন পর পোলাই সেইখানে একেবারে লিগা বইব। এই পোলা সবার থেইকা বড়। এমন পোলা হাত ছাড়াই করলে আপনারই লস। তাছাড়া পারুল মায়েরও তো বিয়ার বয়স হয়েছে, তাই ভাবলাম এই সম্বন্ধ ওর জন্য নিয়ে আহি। হাশেম মিয়া কিছুটা নরম হলেন, তারপর জিজ্ঞেস করলেন, পোলা কয় ক্লাসে পড়ছে? বেশি পড়ালেখা করে নাই, এই 7 ক্লাস পাস করছে। তারপর গার্মেন্টসে কাম করছে, এখন বাপের লহে দোয়ানে বহে। দেহি পারুলের মায় কি কয়।
ভাবি আর কি কইব, আপনে কইলে কালকেই আমি তাগরে নিয়ে আহি, পারুলে দেখা যাক, তারপর দিনক্ষণ ঠিক কইরা বিয়া পড়াই নিয়ে যাইব। হাশেম মিয়া কোনো কথা বললেন না। খাটিয়ে দেখলেন এমন পাত্র হাত ছাড়া করা যাবে না, তবুও ছেলের বিষয় খোঁজ খবর নিতে হবে। তাকে চুপ থাকতে দেখে দুলাল বলল, বেশি ভাইবেন না, এমন পোলা হাত ছাড়া করন ভালো হইব না। আপনি অনুমতি দেন, আমি তাহলে আজকে গিয়া পোলার বাপের লগে কথা কই। আচ্ছা, আইতে কই কালকে, আমি তাহলে উডি, কালকে পোলার পক্ষ নিয়া বিকালে আমু। আপনারা ব্যবস্থা কইরা রাখেন। আর মিয়া ভাই, একটা কথা বলি। কি? পারুলের দিকে একটু নজর রাখেন। গতকাল দেখলাম মজনুর লগে ভর সন্ধ্যাবেলায় রাস্তার পাশে কথা কইতাছে। আমার গলার আওয়াজ পাইয়া বাড়ির দিকে দৌড়াইলো। মাইয়া মানুষ ভালাই ভালাই বিদায় করতে পারলে বাপের মান সম্মান ঠিক থাকবো, নয়তো দেখা যাইব কোনো অঘটন ঘটাইয়া ফেলছে। আচ্ছা তাহলে উডি আজকে। দুলাল ব্যাপারই উঠে গেলেন, তার কাজ হাসিল হয়ে গেছে। এমন সন্দেহ মনের ভিতর ঢুকিয়ে দিয়েছে যে হাশেম মিয়া এবার মেয়ে বিদায় করেই ছাড়বে। সত্যি কিন্তু তার কথা হাশেম মিয়ার মনে প্রভাব ফেলল। সে মনে মনে শক্ত করে শপথ নিল, সব ঠিক থাকলে এই ছেলের সাথেই পারুলের বিয়ে দেবে, তাও কোনো মাঝির সাথে নয়। সময় এখন বিকেল 3:30। এই সময় হাই স্কুলের ছেলে মেয়েদের ছুটি হয়, তাই খেয়া পাড়ে বেশ চাপ পড়ে যায় মজনুর। সবাইকে পার করলেও এখনো পারুলের দেখা সে পেল না, তাই এদিক সেদিক তাকিয়ে পারুলকে খুঁজতে লাগলো। এক সময় পেয়েও গেল। কাঁধে স্কুল ব্যাগ, মাথায় দুদিকে বেনুনি নাড়িয়ে নাচতে নাচতে ঘাটের দিকে আসছে পারুল। নৌকায় উঠে ধপ করে বসে পড়ল সে। তারপর মজনুর দিকে তাকিয়ে মুখ টেপে হেসে বলল, আমারে খুঁজতাছিলেন বুঝি? মজনু বইটা নিয়ে নৌকায় উঠল, তারপর আগার দিকে বসে বইটা বাইতে লাগলো। মুখে বিরক্তি ভাব রেখে বলল, হ্যাঁ, আমার তো খাইয়া লাইয়া কাম নাই যে তোরে খুঁজবো। এত বেশি বুঝোস কেন? বুঝি বুঝি, সবই বুঝি, আমারই খুঁজতাছিলেন। বুঝোস, তবে বেশি। মাইয়া মানুষের এত বেশি বুঝতে হয় না। পারুল মুখ ভেংসি কেটে দিয়ে নদীর পানিতে হাত ভিজিয়ে দিল। সারা নৌকায় শুধু মজনু ও পারুল। হঠাৎ মজনুর মনে হলো পারুল গতকাল কিছু বলতে চাইছিল, কিন্তু শেষে আর বলা হয়নি। তাই সে জিজ্ঞেস করলো, কালকে কি জানি কবি কইছিলি? কিছুই তো কইলি না, এখন ক। কমু কইছিলাম। কি? গঞ্জে গেলে হাটের দিন আমার লিগা এক মুঠো লাল কাঁচের চুড়ি আইনেন। কেন? আমি আনমু কেন? আমি আবদার করেছি তাই। আমার এত টাকা বেশি হয়ে যায় না যে তোর লিগা কাঁচের চুড়ি আনতে যামু। জানতাম এমন কিছু কইবেন, থাক, লাগবো না। পারুল মুখ গোমরা করে অন্যদিকে ঘুরিয়ে ফেলল। তার এখন মজনুর ওপর ভীষণ অভিমান হয়েছে। নদীর পানি নিয়ে খেলতে লাগলো। মজনুর ওর দিকে তাকিয়ে হাসলো, তবে মুখে কিছু বলল না। নদীর ঘাটে আসতেই পারুল দ্রুত নেমে গেল। অন্যদিন হলে সে কিছুটা পানি নিয়ে মজনুর শরীরে ছিটিয়ে মারত, কিন্তু আজ হন হন করে হাঁটতে লাগলো। মজনু পিছন থেকে ডেকে বলল, ওই পারুল, কি রঙের চুড়ির কথা জানি কইলি? পারুল পিছন থেকে ঘুরে মুখটাকে অন্ধকার করে উত্তর দিল, লাগবো না। আর কোনো কথা বলল না। বড় বড় পা ফেলে বাড়ির রাস্তা ধরল। মজনু এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আবারও হাসলো। মেয়েটা বড্ড অভিমানী। পারুলের দিকে তাকিয়ে থাকার সুবাদে ওর সামনে যে দুলাল ব্যাপারী এসে দাঁড়িয়েছে সেদিকেও খেয়াল নেই তার। দুলাল গলা খাঁকড়ি দিয়ে বলল, কি মজনু, ওইদিকে চাইয়া কি দেহ? মজনু তার গলার স্বর পেয়ে কিছুটা বিভ্রান্ত হয়ে গেল। মাথা চুলকে বোকা ভঙ্গিতে বলল, চাচা, তা কি দেখতাছিলা? কিছু না চাচা। দুলাল ব্যাপারী মজনুর দৃষ্টি বরাবর তাকিয়ে পারুলকে দেখলো, তারপর কিছুটা কঠিন গলায় বলল, কিছু না দেখলেই ভালা। দুলাল ব্যাপারী নৌকায় উঠে বসলো। মজনু নৌকার বইটা হাতে নিয়ে চালাতে লাগলো। এই দুলালকে মজনুর একটুও পছন্দ নাই। এ হলো রহমত আলীর চামচা, সব কিছুতে তার দালালি করতেই হয়। মাঝে মাঝে মজনুর মনে হয় ওর ওই বইটা দিয়ে যদি এক বাড়ি দিয়ে কাউকে অজ্ঞান করতে পারতো, তাহলে সবার আগে এই লোকটাকে করত। রহমত আলী তো সব বিষয়ে নাক গলায়, কিন্তু এই দুলাল ব্যাপারী সব বিষয় কুটনামি করে, একে গ্রামের কেউ দেখতে পারে না। তবে রহমত আলীর চামচা হওয়ার কারণে কেউ কিছু বলতেও পারে না। এতে যেন দুলাল আরো বেশি সাহস পেয়ে গেছে। কম বেশি সব কিছুতেই কুটনামি করা তার অভ্যেসে পরিণত হয়েছে। দেখতে দেখতে কেটে গেল প্রায় 1 সপ্তাহ।
আজকে গ্রামের পরিবেশটা অন্যরকম, কেমন জানি আনন্দে ঘেরা। তবে একজনের মনের অবস্থা ঠিক কতটা খারাপ তা বলে বোঝানো যাবে না। খেয়া ঘাটে বিষণ্ণ মনে বসে আছে মজনু। মনের ভিতর উথাল পাথাল ঝড় বইছে। আজ পারুলের বিয়ে, এই কথাটা যতবার মজনুর মনে পড়ছে ততবার গা শিউরে উঠছে। না চাইতেও চোখের কোণে পানি এসে ভিড়ছে। হঠাৎ কিছু পড়ার শব্দ পেতেই মজনু চমকে উঠল। তাকিয়ে দেখে জোলেখা এদিকেই দৌড়ে আসছে। ছোট্ট একটা খুঁটার সাথে বেজে জোলেখা পড়ে গেছে। সেই শব্দ পেয়ে মজনু দ্রুত জোলেখার পাশে এসে দাঁড়ালো। তাকে ধরে উঠিয়ে বলল, তুমি এখানে কেন জুলেখাবু? বাড়িতে থাকতে আর ভালো লাগে না, দম বন্ধ হইয়া আহে। রাস্তায় ঘুরলে তো পিচ্চি পুলাপান তোমারে খেপাইব, ঢিল ছুঁড়িয়ে মারবো। বাড়িতে যাও গা। আমি যাবো না। তুই না বলছিলি ভাই আমারে আর শিকল দিয়া বাইন্ধা রাখবো না? তাহলে আব্বাই কেন এখনো আমারে বাইন্ধা রাখে? দেখ না ভাই, হাত দুইটা ঘা হইয়া গেছে, তাও আমারে বাইন্ধা রাখে। আমার এত কষ্ট আর সহ্য হয় না। জোলেখা তার হাত দুটো মজনুর দিকে বাড়িয়ে দিল। মজনু দেখল শিকল দিয়ে বেঁধে রাখার কারণে সেখানে ঘায়ের মতন কালো দাগ পড়ে গেছে। মজনুর চোখ দুটো ছলছল করে উঠল। জোলেখার দুধে আলতা গায়ের রং এখনো তিল চেটচিটে হয়ে গেছে। অন্য 10টা মেয়ের মতন জোলেখাও একটা সুন্দর সংসার ছিল। ছোট্ট একটা বাচ্চা ওর স্বামীও ছিল। প্রায় 5-7 বছর আগে এক লঞ্চ ডুবিতে বাচ্চা ও স্বামীকে হারিয়েছে সে। ভাগ্যক্রমে সে বেঁচে গেলেও বাচ্চা স্বামীর শোকে পাগল হয়ে যায়। তার সামনে কেউ গেলে খামচি কামড় দেয়, তাই তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। কিন্তু মজনুর সাথে তার বেশ ভালো ভাব আছে। জোলেখার হাত দুটো দেখে মজনু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তা দেখে জোলেখা বলল, কি হয়েছে তোর ভাই? তুই কান্দোস কেন? কিছু না বু, এমনিই চোখে কি জানি পড়ছে। শুনলাম আজ নাকি হাশেম কাকার ছোট মাইয়ার বিয়া। হবু, ঠিকই শুনছ। সারা গ্রামের মানুষ বিয়ার দাওয়াত খাইতে যাইব। তুই যাবি না? না, টাকা নাই। চলো তোমারে বাড়িতে দিহাই। জোলেখাও বোধহয় বুঝে গেছে আজ মজনুর মন খারাপ, তাই আজ বাড়িতে যাওয়া নিয়ে কোনো ঝামেলা করলো না, ওর সাথে চলে গেল। মজনু বাড়ি ফিরে চৌকিতে লম্বা করে শুয়ে পড়ল। ওকে এই সময় বাড়িতে দেখে জয়নব বেগম ভীষণ অবাক হলেন। দ্রুত রান্নাঘর থেকে এসে মজনুকে বলল, কি হয়েছে বাজান? আজ এত সকাল সকাল আইয়া পড়লে যে? শরীর খারাপ লাগতাছে। আইয়া কথা নাই বার্তা নাই, হুইয়া পড়ছো। মজনু মলিন মুখে তার মায়ের দিকে তাকালো, তারপর শুকনো গলায় বলল, খিদা লাগছে, ভাত দাও। মজনুর বলতে দেরি জয়নব বেগমের নিয়ে আসতে দেরি নয়। ঝটপট করে গরম ভাত, 2টো কাঁচা মরিচ, 1 টুকরো পেঁয়াজ, সাথে একটা আস্ত ডিম ভাজা দিয়ে 1 প্লেট ভাত দিলেন। মজনু গপ গপ করে কয়েক লোকমা খেলো। তারপর যখন পারুলের কথা মনে হলো তখন চোখ দুটো ভিজে গেল। বাকি খাবার রেখে মগ নিয়ে বাইরে চলে এলো। হাত ধুয়ে গামছা দিয়ে মুখ মুছে নিল। জয়নব বেগম অবাক হয়ে জিজ্ঞেস করলো, সবগুলি ভাত খাইলি না বাজান? ভাল লাগতেছে না মা। কি হয়েছে তোর? কিছু না। মজনু তার মাকে পাশ কাটিয়ে ভিতরে চলে গেল। পুরনো ট্রাঙ্ক খুলে সেখান থেকে 1 মুঠো লাল কাঁচের চুড়ি বের করলো। এটা গত 4 দিন আগে মেলা থেকে কিনেছিল। ভেবেছিল নিজের হাতে পারুলকে পরিয়ে দেবে, কিন্তু এর পরের দিনই জানতে পারলো পারুলের বিয়ে ঠিক হয়ে গেছে। তারপর থেকে পারুলের সাথে দেখাও হয়নি, আর চুড়িও দেওয়া হয়নি। সেটাকে কোমরে গুঁজে বাড়ি থেকে বের হয়ে গেল। পিছন থেকে জয়নব বেগম 2 বার মজনুকে ডাকলো, কিন্তু মজনু সেদিকে কর্ণপাত করলো না। হাশেম মিয়া ঘন ঘন দাড়িতে হাত বুলাচ্ছেন আর রান্নার তদারকি করছেন। সেদিন দুলাল ব্যাপারী সম্বন্ধ নিয়ে আসার পরদিনই পাকা কথা দিয়ে ফেলে, তাদেরও মেয়ে পছন্দ হয়েছে, হাশেম মিয়ারও ছেলে পছন্দ হয়েছে। তাই আর বেশি দেরি করেননি। গ্রামের সব মানুষ দাওয়াত করে বেশ বড় করে অনুষ্ঠান করে মেয়ে বিদায় করছেন। এতে তার কিঞ্চিত পরিত্রাণ ধার দেনাও করতে হয়েছে, তাতে তার আফসোস নেই। এত ভালো ছেলের কাছে মেয়ে দিতে পারছেন, তাতেই যেন খুশিতে আত্মহারা। তখনই তার পাশে চেয়ার টেনে বসলো রহমত আলী। কি হাশেম মিয়া, মনে হইতাছে আজ অনেক খুশি? চেয়ারে বসেই হাশেম মিয়ার দিকে প্রশ্ন ছুড়ে দিলেন রহমত আলী। হাশেম মিয়া খুশি মনে দাড়িতে হাত বুলাতে বুলাতে বলল, ভালো পোলার কাছে মাইয়া দিতে পারলে কে না খুশি হয় কন মাতব্বর সাহেব? তাও ভুল কও নাই। তবে মিয়া, তুমি তোমার মাইয়ার লেগা সোনার টুকরা পোলা পাইছো, এবার মাইয়ার সুখে থাকলেই হয়।
দুলাল তোমার মাইয়ার লিগা একখান পোলা খুঁজিয়ে আনছে, সব দিক দিয়া পোলা সেরা আছে। মেয়ের জামাইয়ের প্রশংসা শুনে বেশ ফুলে ফেপে উঠলেন হাশেম মিয়া। মজনু বেশ বড় বড় পা ফেলে পারুলদের বাড়ির পিছন দিকে এসে দাঁড়ালো। এই দিক দিয়ে মানুষের চলাচল খুব কম। দূরে দাঁড়িয়ে তার নজর গেল পারুলদের টিনের ঘরের জানালার দিকে। সেখানে লাল টুকটুকে পাটের শাড়িতে বউ সেজে বসে আছে পারুল। ওর শরীরের থেকে মনে হচ্ছে শাড়ির ওজন বেশ হয়ে গেছে। জবুথবু হয়ে ছোট হয়ে বসে আছে সে। আজ পারুল অন্য কারোর হয়ে যাবে। শেষ যেদিন দেখা হয়েছিল সেদিন মজনুর 2 হাত ধরে পারুল কাঁদতে কাঁদতে বলেছিল, মজনু ভাই, আমি আপনারে অনেক ভালোবাসি। আব্বাই আমায় বিয়া ঠিক করেছে, কিন্তু আমি আপনারে ছাড়া অন্য কারোর হইতে চাই না। চলেন আমরা পালাই যাই। মজনু হাত সরিয়ে নিয়ে কঠিন গলায় বলেছিল, বাড়িতে যা পারুল, চাচাই যার সাথে বিয়ে ঠিক করছে তারই বিয়ে কর। আমি তোরে নিয়া পালাইতে পারুম না। আমি চইলা গেলে আমার পরিবারের কি হইব, গাঁয়ের মানুষের কি হইব, খেয়া পাড়াপার কে করব? আমি না থাকলে যে গ্রামের মানুষের বড্ড কষ্ট হইয়া যাইব। তুই তোর বাপের পছন্দ করা পোলা বিয়া কইরা নে, অনেক সুখী হবি। সবার কথা চিন্তা করলেন, আমার কথা চিন্তা করলেন না? আপনি অনেক নিষ্ঠুর মজনুর ভাই, অনেক নিষ্ঠুর। আপনি আমারে ভালোবাসা বুঝলেন না। আমি আপনারে ছাড়া ভালা থাকুম না মজনু ভাই, একটুও ভালা থাকুম না। ওর নাই চোখের পানি মুছে বাড়ির পথ ধরল। মজনু সেদিন এক দৃষ্টিতে পারুলের যাওয়ার দিকে তাকিয়েছিল। পুরনো কথা মনে আসতেই মজনুর চোখ দুটো ভিজে এলো। গলায় থাকা গামছা দিয়ে চোখ মুছে সেখানে দাঁড়িয়ে পড়ল। পারুলের ছোট ভাইটাকে বাইরে আসতে দেখে মজনু ওকে ডাকলো। সামনে আসতেই ওর হাতে লাল কাঁচের চুড়িগুলো ধরিয়ে দিয়ে বলল, এগুলো তোর পারুল বুড়ে দিবি। পারুলের ভাই মাথা হেলিয়ে সম্মতি প্রকাশ করে দৌড়ে ঘরের ভিতর ঢুকে গেল। মজনু বড় একটা দীর্ঘশ্বাস ফেলে নদীর ঘাটে চলে গেল। পারুল বউ, এই চুড়িগুলো তোমারে মজনু ভাই দিছে। পারুল নিষ্পলক চাহনিতে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। তার ভাইয়ের কথায় তার দিকে তাকালো। ঘরে কোনো মানুষ নেই বলে রক্ষা, নয়তো এটা নিয়ে তুলকালাম কাণ্ড বেঁধে যেত। পারুল হাত বাড়িয়ে চুড়ির মুঠোটা নিতেই তার ভাই আবার এক দৌড়ে বাইরে চলে গেল। লাল কাঁচের চুড়িগুলো দেখে পারুল প্রথমে সেগুলোর দিকে অনেক সময় তাকিয়ে রইল। এমনভাবে তাকিয়ে আছে যেন পাথর হয়ে গেছে। তারপর কাঁচের চুড়িগুলো 2 হাতে শক্ত করে বুকের সাথে চেপে ধরে হু হু করে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে শুধু বলল, আপনি আমারে ভালোবাসলেন না মজনু ভাই? তাহলে এই চুড়িগুলো কেন কিনলেন? বিকেলের পড়ন্ত রোদের আলোতে মজনুর ঘামাক্ত দেহটা চিকচিক করছে। মৃদু তালে বৈঠা চালাচ্ছে সে। বুকের ভিতর প্রাণসখীকে হারানোর ব্যথা থাকতেও সে থেমে নেই। সে থেমে গেলে যে পুরো গ্রামটাই থেমে যাবে, তা তো সে হতে দিতে পারে না। একটু আগে রাস্তা দিয়ে পালকি যেতে দেখেছে, তার পারুল ছিল সেই পালকিতে। আজ থেকে কেউ তাকে আর জ্বালাবে না, সে পুরোপুরি মুক্ত। তবে এই মুক্তিটা মজনু সহ্য হচ্ছে না। ভালোবাসার মানুষটাকে ভালোবাসি আর বলা হলো না, তার আগেই অন্য কারোর হয়ে গেল। চোখের কোণে আসা পানিগুলো শার্টের হাতায় মুছে মনোযোগ দিল বইটা বাইতে। তবে মনে মনে একটা শপথ করলো, আর কারোর উপর দুর্বল হবে না। সে দুর্বল হলে এই গ্রামের মানুষকে ভোগান্তিতে পড়তে হবে, তা সে কখনো চায় না। কারণ সে এই গ্রাম ও গ্রামের মানুষকে ভীষণ ভালোবাসে। তাদের ভালো থাকায় সে ভালো থাকে। যদিও পারুলকে ভোলা তার জন্য সহজ কাজ নয়, তবুও সে চেষ্টা করবে। খেয়া পাড়াপাড়ের মাঝিদের এত নিজের চিন্তা করলে হয় না, তাকে সারা গ্রামের কথা চিন্তা করতে হয়। সেও তাই করবে। নিজের দুঃখকে চাপা দিয়ে অন্যের সেবা করতে পারে বলেই তো সে উজান গায়ের মাঝি। সমাপ্ত।